আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পুরো বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে, হুমকি ট্রাম্পের। ৩ দশক পর পারমাণবিক পরীক্ষা চালানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট। সুদানের সংকট সমাধানে আমিরাতের মধ্যস্থতা মানবে না খার্তুম। আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। শেষ মুহূর্তের প্রচারণা ঘিরে জমজমাট বিহারের বিধানসভা নির্বাচন। উন্নয়নের প্রতিশ্রুতি আর ভোটে কারচুপির অভিযোগ দিয়ে সরব সরকার ও বিরোধী দল। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পুরো বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্তের পক্ষে সাফাইয়োগান ট্রাম্প। প্রশ্নের উত্তরে যথারীতি অসংলগ্ন মন্তব্য তার, আর প্রচুর ভুলভাল তথ্য দেন তিনি। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে সাক্ষাৎকার প্রচারের পর সিবিএস নিউজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ১ বছর পর সেই চ্যানেলেরই হট সিটে তিনি। 60 মিনিটস অনুষ্ঠানে নোরা ওডেনেলের মুখোমুখি ট্রাম্প। অবশ্য সময়সীমা 60 মিনিটের হলেও 90 মিনিট পার করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কথা বলেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, শাটডাউন, অভিবাসন, ট্যারিফ সহ নানা ইস্যুতে। সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে ছিল যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা নিয়ে কথা বলেন ট্রাম্প, যদিও অনেক কথাই ছিল স্ববিরোধী। একদিকে বেইজিংকে ওয়াশিংটনের জন্য হুমকি বলেন, আরেকদিকে চীনের ভান্ডারে থাকা বিরল খনিজকে বেইজিংয়ের শক্তির উৎস বললেন তিনি। আমরাও তাদের জন্য হুমকি। দেখুন, এটা খুব প্রতিযোগিতামূলক বিশ্ব, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র চীন প্রসঙ্গ আসে। আমরা সবসময় তাদের নজরে রাখছি, তারাও আমাদের। বিরোধিতার চেয়ে আমরা একসাথে কাজ করলে আরো বড়, উন্নত ও শক্তিশালীও হতে পারি। চীনের বিপরীতে আমরা খুবই ভালো করছি, তবে তাদের শক্তি হলো বিরল খনিজ। আমাদের বিরুদ্ধে এটাই অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয় ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা ইস্যুতে। নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন চীন, রাশিয়াও এই পরীক্ষা চালাচ্ছে। পরমাণু শক্তিতে নিজেদের সেরা বলেও দাবি করেন। যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমাদের। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, চীন বেশ বড় ব্যবধানে তৃতীয় অবস্থানে। তবে 5 বছরেই ধরে ফেলবে রাশিয়াকে। আর এই মুহূর্তে আমাদের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কিছু করা উচিত। কিন্তু এটি বড় একটি বিষয়। পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে আমাদের। টেলিভিশনে 1/3 প্রচার করলেও পুরো 90 মিনিটের সাক্ষাৎকারটি অনলাইনে প্রকাশ করেছে সিবিএস নিউজ। এরপরই শুরু হয় আলোচনা। অনেকগুলো ক্লিপই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনাও চলছে বিস্তর। নেটিজেনরা বলছেন ট্রাম্প মিথ্যার পর মিথ্যা বলে গেলেও ঝামেলা এড়াতে তা শুধরে দেননি প্রশ্নকর্তা। সুদানে চলমান সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে আরব আমিরাতকে মেনে নেবে না খার্তুম স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক ইমাদ এল-দিন মুস্তাফা আদওয়ারি। আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। আধা সামরিক বাহিনীটির সাথে খার্তুম প্রশাসন কোনো ধরনের আলোচনায় বসবে না বলেও সাফ জানিয়ে দেন আদাওয়ি। অন্যদিকে চরম মানবিক সংকটের মাঝে প্রাণ বাঁচাতে দারফুর ও কর্দোফান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। যেই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে উঠেছে সুদানে গণহত্যা ও যুদ্ধাপরাধে সম্পৃক্ততার অভিযোগ, সেই দেশই আবার রয়েছে দেশটির শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে। সুদানে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত কোয়ার্টেট জোটের সদস্য আমিরাতের পাশাপাশি রয়েছে মিশর ও সৌদি আরব। তবে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবুধাবি থাকলে জোটটির উদ্যোগে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না সুদান। জোর গলায় একথা জানিয়েছেন মিশরে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত ইমাদ এল-দিন মুস্তাফা আদাওয়ি। দেশটির বিরুদ্ধে প্যারামিলিটারি বাহিনী আরএসএফকে আর্থিক ও অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
যতক্ষণ সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে, আমরা জোটের উদ্যোগে কোনো ধরনের আলোচনায় অংশ নেব না। আবুধাবি চাইলেই তাদের আসল অবস্থান পরিষ্কার করতে পারে, কিন্তু আমরা তাদেরকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভরসা করছি না। আরএসএফের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধাপরাধ ও গণহত্যা চালানোর অভিযোগ তোলেন আদাউই। এমন পরিস্থিতিতে কেবল নিন্দা না জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরএসএফকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবিও তোলেন সুদানের এই শীর্ষ কূটনীতিক। প্যারামিলিটারি বাহিনীর সঙ্গে খার্তুম সরকার ও সেনাবাহিনী কোনো আলোচনায় বসবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি। অন্যদিকে আরএসএফ আল-ফাশিরের দখল নেয়ার পর থেকে চলছে ব্যাপক বাস্তুচ্যুতি। পালিয়ে আসা হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছে নর্দার্ন প্রদেশের আলদেবা শহরে। সুদান প্রশাসন জানিয়েছে, নতুন আশ্রয় শিবিরে ব্যবস্থা করা হয়েছে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার। আলদেবায় এরই মধ্যে আশ্রয় নিয়েছে 4000-এরও বেশি মানুষ। শহরের পূর্বাঞ্চলে আল-আফাদ এলাকায়ও চলছে নতুন আশ্রয় শিবির নির্মাণের কাজ। প্রাণের ভয়ে উত্তর ও দক্ষিণ কর্দোফান থেকেও পালাচ্ছে মানুষ। হোয়াইট নাইলে আশ্রয় নিয়েছে উত্তর কর্দোফানের অন্তত 1200 বাসিন্দা, আর দক্ষিণ কর্দোফান ছেড়েছেন প্রায় 400 সুদানিজ। ইসরায়েলের কাছে আরও 3 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। রোববার রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে 3টি কফিন গ্রহণ করেছে আইডিএফ। তেল আবিব প্রশাসন জানায়, ইসরায়েলের নেয়ার পরেই শুরু হবে মরদেহগুলো শনাক্তকরণের কাজ। এ নিয়ে মোট 17 জন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিনিময়ে 225 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী এখনও উপত্যকাটিতে রয়ে গেছে 8 ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ। ইসরায়েলের অভিযোগ, মৃত জিম্মিদের ফেরত দিতে খুবই ধীর গতি দেখাচ্ছে হামাস। তবে সশস্ত্র সংগঠনটির দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে তারা। প্রতিশ্রুতি আর কারচুপির অভিযোগকে ঘিরে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর অভিযোগ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো বিহারেও ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায় বিজেপি। অন্যদিকে কেন্দ্রের ক্ষমতাসীনরা চালাচ্ছে ধর্ম ও উন্নয়নের প্রচারণা। এদিকে বিহারের বিধানসভা নির্বাচনকে দেখা হচ্ছে কেন্দ্রীয় রাজনীতির জন্য অ্যাসিড টেস্ট হিসেবে। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, তাই সর্বোচ্চ উজাড় করে দিয়েই দল আর প্রার্থীদের পক্ষে চলছে ক্যাম্পেইন। বিহারে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের প্রচারণায় তাই অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে চলছে জনসভা। বিহারে এককভাবে সরকার গঠনে মরিয়া মোদী তাই তুলে ধরেছেন উন্নয়নের নানা ফিরিস্তি। বিহারের জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং সেচ ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ। বিহার থেকে অভিবাসন বন্ধ করতে এবং রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদক্ষেপ নেব আমরা। অন্যদিকে কংগ্রেসের সাথে জোট গঠন করেছেন আরজেডি সহ অন্যান্য স্থানীয় দলগুলো। আরজেডি নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে প্রচারণা। এবার নির্বাচনের শুরু থেকেই আলোচনায় বিজেপির ভোট কারচুপির ইস্যুটি। প্রচারণার শেষ দিনেও একই ইস্যুতে সরব রাহুল গান্ধী। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলোতে ভোট চুরি করেছে বিজেপি। এবার বিহারেও সেই চেষ্টা চালাচ্ছে তারা। তবে ভোটাররা এবার সেই ষড়যন্ত্র রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নেতা বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিজেপি জোটের সাথে অংশ নিলেও যে কোনো সময় দল বদল করতে পারেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় বিহারের স্থানীয় জেলেদের সাথে মাছ ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারণের ফাঁকে স্থানীয় জেলেদের সঙ্গে পুকুরে নামেন এই কংগ্রেস নেতা। পানিতে নেমে জাল টেনে মাছও ধরেন তিনি। এ সময় স্থানীয় জেলেদের সঙ্গে তাদের কাজের চ্যালেঞ্জ ও দুর্ভোগ নিয়ে কথা বলেন রাহুল। তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সহনীয়। এর পাশাপাশি ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার।